দর্শক, মিরপুর 10-এ জামাতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এই মুহূর্তে জামায়াতের আমির বক্তব্য রাখছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বেগমপাড়া করতে পারতেন না, বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না, কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্যে। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। আয়নাগরে থাকা মুসলিমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন। সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো, বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে। আমরা জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায়। আমরা সেই দুঃখী পরিবারগুলার প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি, আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40 ভাগ মানুষ বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। এই ভোট যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে স্যালিউট। কাজ কি আপনাদের শেষ হয়ে গিয়েছে? আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাইয়েরা,
আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না। কেন চাই না জানেন? আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই, তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল, এখন তাদেরকে দেখতে পাই না। এখন আছেন তারা যারা ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েছিলেন। তাদের প্রতি, সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, ফ্যাসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না। কিন্তু এখনো দিচ্ছেন। আমরা দেখতে চাই এগুলো বন্ধ হচ্ছে। যদি বন্ধ না হয় তাহলে আগামী 12 তারিখ জনগণ 2টা হা ভোট দিবে আর অনেকগুলা না ভোট দিবে ইনশাল্লাহ। একটা হা ভোট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুরে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখিয়ে আছে। এই জন্য জনগণ গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আপনারা কি হা ভোটের পক্ষে লড়াই করে যাবেন? দ্বিতীয় হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা। শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, মা বোন থেকে শুরু করে ভাই ভাতিজা সবাই, সকলের অধিকার প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে, মাঠে এসেছে। নির্বাচনী মাঠে 10 দলীয় সমঝোতার জোট। এই 10 দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হা ভোট। এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে হা ভোট। এর অর্থ হচ্ছে মা বোনদের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হা ভোট। এই সব মিলে একটা হা ভোট হবে। আজকে এখানকার এই আসনের প্রার্থী হিসাবে আমার হাতে পাল্লা তুলে দেওয়া হয়েছে। আমার সাথে 10 দলের আরো কিছু প্রার্থী এখানে আছেন। আমি তাদের হাতেও আপনারা অনুমতি দিলে আপনাদের পক্ষ থেকে প্রতীক তুলে দিতে চাই। আপনারা খুশি আছেন? নাহিদ ইসলাম প্রথমে আসবেন। উনাকে আমি একটা সমন্বিত প্রতীক ওনার হাতে তুলে দিচ্ছি। বাকিদের হাতে দিব দাড়ি পাল্লা, ওনার হাতে পাল্লা কলি। ওনার হাতে কি দিচ্ছে? পাল্লা কলি। এই দেখেন পাল্লা আছে, এইটার মাথায় একটা কলি আছে। এইটাকেই শাপলা কলি আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনের যারা ভোটার তাদের জন্য আমরা ইনসাফের প্রতীকের সাথে শাপলা কলি আমরা নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তার হাতে আমরা তুলে দিচ্ছি। এটি ঢাকা 11 আসন। এবার ঢাকা 12 আসন। ঢাকা 12 আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। এরপরে হাসিনার সৃষ্ট দুনিয়ার জাহান্নাম সম আয়নাগরের বাসিন্দা আমাদের কলিজার টুকরা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি 14 আসনে ন্যায় এবং ইনসাফের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে লড়াই করে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তার হাতে আমরা পাল্লা তুলে দিলাম। ডান দিকে আসবে, ডান দিকে, বাম দিকে না, ডান দিকে। যারা আসবেন ডান দিকে আসবেন।
এরপরে পার্শ্ববর্তী আসন ঢাকা 16 আসনে সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা কর্নেল জনাব আব্দুল বাতেন সাহেবের হাতে আমরা ইনসাফে আল্লাহ তুলে দিচ্ছি এই আশায় এবং এই আহ্বানে 16 নম্বর আসনের ভোটাররা ইনশাআল্লাহ বিপুল ভোটে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবার ঢাকা 17 আসনে একজন দক্ষ চিকিৎসক, সন্তান না পাওয়া মা বাবার কষ্টে যিনি পাশে দাঁড়ান, আল্লাহ তাআলা যার উসিলায় অনেক মা বাবাকে সন্তানের মুখ দেখিয়েছেন, আজীবন যিনি একজন সমাজসেবক, আমি বলি যে ওর রক্তে সমাজসেবার নেশা। আমরা সেই সফল চিকিৎসক খালেদুজ্জামানের হাতে এবার তিনি ঢাকা 17 আসন থেকে লড়ে ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। তার হাতে আমরা পাল্লা প্রতীক তুলে দিলাম। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি জাতীয় জীবনে কিছু কথা বলার আগে এই এলাকার হক প্রথমে আমার উপর বর্তায়। আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এই এলাকায় আমি একটা খণ্ডচিত্র আপনাদের সামনে 1 মিনিটে তুলে ধরতে চাই। এটি রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। তার পাশেই আমাদের গর্বের সেনানিবাসের হেডকোয়ার্টার, আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চতুর্দিকে আছে। এই ধরনের একটি এলাকায় যেখানে 8 থেকে 10 লক্ষ মানুষের বাস, সেখানে কি কি সামাজিক পরিষেবা বা সুবিধা থাকতে হবে আর কি আছে আপনারা একটু আশা করি দেখে নেবেন। মসজিদ আছে সর্বমোট 148টা, আলহামদুলিল্লাহ। প্রায় সকল পাড়ায় মসজিদ আছে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। গির্জা আছে 8টি, এখানে মন্দির আছে 1টি, ইয়াতিমখানা আছে 27টি, কওমি মাদ্রাসা আছে 23টি, হাফিজি মাদ্রাসা আছে 56টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 6টি, কিন্ডার গার্ডেন আছে 29টি, স্কুল আছে 22টি,